গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন অ্যান্টনি হরউইটসের লেখা ম্যাকপাই মার্ডার্স। আজ রয়েছে এর শেষ পর্ব। স্বর্ণ বাড়িটা কার্ডিফের কাইডালিন পার্কের কাছে অবস্থিত। ওটার পেছনে রেল লাইন আছে। সেই লাইন চলে গেছে হুইচার্স থেকে রিহুইবিনার দিকে। ছোট একটা টেরেসের মাঝখানে উপস্থিত ওই বাড়ি। টেরেসটার দুধারে একই রকম দেখতে আরও 3টা করে বাড়ি আছে। কালের ছোবলে ধুঁকছে বাড়িগুলো, মেরামতির দরকার হয়ে পড়েছে। মোট গেটের সংখ্যা 7। ধুলোয় ধূসরিত মুমূর্ষ গাছওয়ালা চৌকোনা বাগানের সংখ্যা 7, সদর দরজার সংখ্যা 7, এমনকি চিমনির সংখ্যাও 7। সবুজ রঙের একটা অস্টিনে A40 গাড়ি দাঁড়িয়ে আছে বিশেষ সেই বাড়ির সামনে। সেটার রেজিস্ট্রেশন নম্বর প্লেটে লেখা আছে FPJ247। এবং ওই গাড়ি দেখে পান্ডের বুঝতে বাকি থাকলো না কোন বাড়িতে যেতে হবে তাকে। বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন একজন লোক, অপেক্ষা করছেন তাদের জন্য। যে ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তা দেখলে মনে হয় সারা জীবন অপেক্ষা করতে পারবেন তিনি। পান্ডের গাড়ি যখন গিয়ে থামলো সেখানে একটা হাত তুলেন ওই লোক। যতটা না স্বাগতম জানানোর কায়দায় তার চেয়ে অনেক বেশি এটা বোঝানোর জন্য যে পান্ডের উপস্থিতি টের পেয়েছেন তিনি। তার বয়স 60 ছুঁই করছে, কিন্তু আরও বেশি বয়স্ক মনে হয় তাকে। বোঝা যায় জীবনের একটা পর্যায়ে জীবনের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছে তাকে। চুল পাতলা হয়ে এসেছে তার, নাকের নিচে অযত্নে বেড়ে উঠেছে অসমান গোঁফ। এক জাতের গাম্ভীর্য আছে কালো 2 চোখে। এখন গরমকাল চলছে, তারপরও এমন কাপড় পরেছেন তিনি যা সাধারণত শীতকালে পরে লোকে, এবং সে কাপড় ধোয়ায় দরকার হয়ে পড়েছে। লোকটাকে দেখে মনে মনে স্বীকার করে নিল ফ্রেজার, অমন নিঃসঙ্গ কারো সাক্ষাৎ কখনো পায়নি সে। পান্ডেরকে গাড়ি থেকে নামতে দেখে এগিয়ে এলেন লোকটা। মিস্টার পান্ড, আপনার সঙ্গে দেখা হয় খুশি হলাম মিস্টার ব্ল্যাকিস্টেন। প্লিজ ভেতরে আসুন। ওই বাড়ির ভেতরে ঢুকে পড়লেন তারা। হাজির হলেন অন্ধকারাচ্ছন্ন একটা সরু হলওয়েতে। সেটা শেষ প্রান্তে একটা রান্নাঘর আছে। এখান থেকে দেখা যাচ্ছে অর্ধেক অবহেলিত একটা বাগান ঢালু হয়ে নেমে গেছে রেলওয়ে লাইনের অভিমুখে। বাড়িটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই বলা যায়, কিন্তু কোথাও কোনো আকর্ষণ নেই। খুবই ব্যক্তিগত কোনো কিছু চোখে পড়ছে না। কোথাও কোনো ফ্যামিলি ফটোগ্রাফ নেই। হলের টেবিলের ওপর পড়ে নেই কোনো চিঠি। কোথাও এমন কোনো নমুনাও নেই যা দেখলে বোঝা যেতে পারে দ্বিতীয় কেউ বাস করে এই বাড়ির ভেতরে। খুব অল্প রোদ ঢুকতে পারছে বাড়ির ভেতরে। স্যাক্সিভিয়ন এইভনের লজ হাউসের মতো অবস্থা। চারিদিকে কেমন ছায়া ছায়া অন্ধকার। আমি জানতাম পুলিশ একসময় না একসময় কথা বলতে চাইবেই আমার সঙ্গে, বললেন মিস্টার ব্ল্যাকিস্টেন। চা খাবেন আপনারা? চুলায় কেটলি চাপিয়ে দিলেন তিনি। আগুন জ্বালানোর জন্য চুলার সুইচটা 3 বার চাপতে হলো তাকে। সত্যি বলতে কি, আমি আসলে পুলিশের কেউ না, বললেন পান্ড। তা হয়তো না, কিন্তু আপনি নিশ্চয়ই ওই মৃত্যু দুটোর তদন্ত করছেন। হ্যাঁ, আপনার স্ত্রী আর স্যার ম্যাগনাস পাইয়ের। মাথা ঝাঁকালেন ব্ল্যাকিস্টেন, হাত বুলালেন গালে। আজ সকালে শেভ করেছেন তিনি, তবে রেজরটা অনেকদিন ধরে ব্যবহার করছেন। ঠিকমতো শেভ করা হয়নি, তাই ঠোঁটের নিচে ছোট ছোট দাড়ির অস্তিত্ব ঠাহর করা যায়। আমিও ভাবছিলাম কারোর সঙ্গে যোগাযোগ করা যায় কি না, বললেন তিনি। যে রাতে মারা গেল লোকটা সে রাতে সেখানে ছিলাম আমি, কিন্তু পরে ভাবলাম খামোকা ঝামেলা বাড়িয়ে লাভ কি। আমি তো আসলে কিছুই দেখিনি, আমি আসলে কিছুই জানি না। সবচেয়ে বড় কথা, স্যার ম্যাগনাসের মতো একজন মানুষ বাঁচলেও আমার কিছু যায় আসে না, মরলেও কিছু যায় আসে না। আপনি যা ভাবছেন ব্যাপারটা হয়তো আসলে তা না। আপনার সঙ্গে এমনিতেও দেখা করতে চাইছিলাম আমি মিস্টার ব্ল্যাকিস্টেন। সেক্ষেত্রে দেখা হয়ে গেছে আমাদের, নিরাশ হননি আপনি। আগেরবার যে চা বানানো হয়েছিল সেটা চা পাতা রয়ে গিয়েছিল কেটলির ভিতরে। গরম পানি দিয়ে সেগুলো পরিষ্কার করলেন ব্ল্যাকিস্টেন। তারপর সেটাতে নতুন করে পানি ঢেলে তাতে চা পাতা দিলেন। ভেতরে কোনো একটা ঘরে একটা ফ্রিজ আছে, সেটা থেকে নিয়ে এলেন দুধের বোতল।
চা বানানো শেষ করে নিয়ে এলেন টেবিলে। ওই টেবিল ঘিরে বসে পড়লেন তারা তিনজন। বলুন, আপনি জানেন কেন এসেছি আমরা এখানে? একেবারে প্রথম থেকে শুরু করুন আপনার কাহিনী, কিচ্ছু বাদ দিবেন না। মাথা ঝাঁকালেন ব্ল্যাকিস্টেন, চা ঢাললেন, তারপর কথা বলতে আরম্ভ করলেন। এখন আমার বয়স 58। আজ থেকে 12 বছর আগে স্যাক্সোভিয়ন এইভন ছেড়ে চলে আসার পর এই কার্ডিফেই আছি। নতুন করে বিয়ে থা করিনি আর, তবে এখানে আমার একটা পরিবার আছে। এখানে আমার এক চাচা থাকতেন, একটা ইলেকট্রিক্যাল দোকান চালাতেন। ওটা ইস্টার্ন রোডে, ওই বাড়ি থেকে বেশি দূরে না। চাচা মারা গেছেন এবং তার বউ বাচ্চা কেউই না থাকায় উত্তরাধিকার সূত্রে সেই দোকানের মালিক হয়ে গেছি আমি। তারপর থেকে কোনো রকমে পেট চালিয়ে নিচ্ছি আর কি। অভাব আছে আমার, কিন্তু অভিযোগ নেই। যা হোক, এখানে একাই থাকি আমি। ডিভোর্স বলতে যা বোঝায় সেরকম কিছুই আসলে দেইনি আমি মেরিকে কখনো। কেন দেইনি তাও জানি না। টম মারা যাওয়ার পর একসঙ্গে থাকার আর কোনো উপায় ছিল না আমাদের দুজনের। একজন আরেকজনকে ডিভোর্স দিয়ে আবার বিয়ে করারও উপায় ছিল না। সুতরাং একটা পথই খোলা ছিল আমার জন্য, ওদেরকে রেখে দূরে কোথাও চলে আসা। এবং তাই করেছি আমি। আইন বা উকিলের দ্বারস্থ হওয়ার ব্যাপারে একটু আগ্রহ ছিল না মেরির। কাজে অদ্ভুত এই বৈধব্য মেনে নিতে হলো ওকে। তাদেরকে ছেড়ে চলে আসার পর আপনার স্ত্রীর সঙ্গে আর কখনো কি দেখা হয়নি আপনার? না, দেখা হয়নি। তবে আমাদের মধ্যে যোগাযোগ ছিল। আমরা একজন আরেকজনকে চিঠি লিখতাম। আমি আবার কখনো কখনো ফোনও করতাম ওকে, খোঁজ নিতাম রবার্টের ব্যাপারে, জানতে চাইতাম কিছু লাগবে কিনা ওদের। তবে আমি ওভাবে চলে আসার পর মেরি কখনো কিছু চাইনি আমার কাছে। পকেট থেকে সিগারেট বের করলেন, পান্ট ধরালেন সেটা। তিনি যখন কোনো কেস নিয়ে কাজ করেন তখন সিগারেট খান না সাধারণত, তবে ফ্রেজার খেয়াল করেছে ইদানিং অনেক কাজই নিয়মের বাইরে করছেন পান্ট। বিশেষ করে ডক্টর রেডউইংয়ের সার্জারিতে অসুস্থ হয়ে পড়ার পর থেকে পান্টের অনেক কেমন যেন এলোমেলো হয়ে গেছে। কেন ওভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি, সেই ব্যাপারে জানতে চেয়েছিল ফ্রেজার, কিন্তু পান্ট কিছু বলতে রাজি হননি। সেই স্যাক্সোভিয়ন এইভন থেকে গাড়িতে করে এত দূর এসেছেন, অথচ সারা রাস্তা বলতে গেলে কুলু পেটেছিলেন তিনি মুখে। মেরির সঙ্গে যখন দেখা হলো, আপনার পরিচয় হলো, সেই সময়ের কাহিনী শোনা যাক। শেফার্ড ফার্মের ব্যাপারে কিছু বলুন। ওটা আমার দাদার বাড়ি, বললেন ব্ল্যাকিস্টেন। তিনি ওটা পেয়েছিলেন তার বাবার কাছ থেকে। আমার বাপদাদারা পেশায় ছিলেন ভেড়ার খামারি। তবে ওই পেশা কেন যেন আকর্ষণ করতো না আমাকে। পারিবারিকভাবে 100 একরে 2টো জমি ছিল আমাদের, আর সেখানে চড়ে বেড়াতো অনেক ভেড়া। আমি ছিলাম বাবার একমাত্র সন্তান। তিনি হয়তো ভেবেছিলেন তারপরে তার কাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেব আমি, কিন্তু সেটা করিনি। আসলে স্কুলে যখন পড়তাম তখন গণিত আর বিজ্ঞান খুব ভালো লাগতো আমার। তখন আমার মাথায় একটা আইডিয়া ঘুরঘুর করতো, একদিন আমেরিকায় যাব, বিরাট কোনো রকেট ইঞ্জিনিয়ার হব। এখন ওসব কথা মনে পড়লে হাসি পায়, কারণ রকেট ইঞ্জিনিয়ার তো পরের কথা। মেকানিক ছাড়া আর কিছু হতে পারিনি আমি। আর আমেরিকার তো পরের কথা, ওয়েলস ছাড়িয়ে অন্য কোথাও যেতে পারিনি। যা হোক, ছোটবেলায় কত স্বপ্নই তো থাকে মানুষের, সব কি আর পূরণ হয়? আমারও হয়নি, এবং সেটা নিয়ে কোনো অভিযোগ নেই আমার। শেফার্ড ফার্মের কথা জানতে চেয়েছেন আপনি। সেখানে সুখে কাটছিল আমাদের দিন। আমার দাম্পত্য জীবনের শুরুটাও সেখানে। কখন কিভাবে দেখা হলো আপনাদের? টবারিতে থাকতো ওরা। শেফার্ড ফার্ম থেকে ওই জায়গা মাইল 5 দূরে। আমার মা আর ওর মা একই স্কুলে পড়তেন। এক রোববারে বাবা মায়ের সঙ্গে আমাদের বাড়িতে লাঞ্চ খেতে আসে সে, আর তখনই ওর সঙ্গে পরিচয় হয় আমার। তখন ওর বয়স কত, 21 কি 22? বয়স কম বলে চেহারা নকশাও সুন্দর। প্রথম দেখায় ওকে তাই ভালো লেগে যায় আমার। বছর খানিকের মধ্যে বিয়ে করে ফেলি আমরা। আপনার বাবা মায়ের সঙ্গে আপনার স্ত্রীর সম্পর্ক কেমন ছিল? তারা খুব পছন্দ করতেন ওকে। সত্যি বলতে কি, আমাদের জীবনে এমন একটা সময় ছিল যখন সবকিছু বলতে গেলে নিখুঁত ছিল আমাদের জন্য। 2টো সন্তান হয় আমাদের, 2টোই ছেলে। প্রথমে রবার্ট, তারপর টম। ওরা 2 ভাই দেখতে দেখতে বড়ও হয়ে যায় আমাদের সেই বাড়িতে। সেসব দৃশ্য যেন আজও ভাসে আমার চোখের সামনে।
ছোটাছুটি করে বেড়াচ্ছে ওরা, স্কুল থেকে ফেরার পর সাহায্য করছে আমার বাবাকে। যা হোক, সুখ বেশি দিন থাকে না মানুষের জীবনে। আমার জীবনেও তাই ঘটল। আকণ্ঠ ঋণে জর্জরিত হয়ে গিয়েছিলেন আমার বাবা, অথচ তাকে একটু সাহায্য করিনি আমি। 1930-এর শেষ দিকে হুইচার্চ এয়ারপোর্টে একটা কাজ পেয়ে গিয়েছিলাম আমি। জায়গাটা ছিল ব্রিস্টলে, আমাদের সেই ফার্ম থেকে ঘন্টা দেড়েকের দূরত্বে। আমার কাজ ছিল সিভিলিয়ার গার্ডদের বিমানগুলোতে রুটিন মেনটেন্যান্স করা। কম বয়সে যেসব পাইলট প্রশিক্ষণের জন্য আসতো তাদের প্রায় সবার সঙ্গে দেখা হতো, আমার পরিচয় হতো। আমরা সবাই তখন টের পাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে। আমি এও টের পেতাম স্যাক্সিভন এইভনের মতো কোনো জায়গায় আঁচ লাগবে না সে যুদ্ধে। ও, বলা হয়নি, ততদিনে আমরা সেই ফার্ম ছেড়ে চলে এসেছি গ্রামে। বাড়ি বাড়ি গিয়ে কাজ করছে মেরি। হয়তো আর্থিক টানাটানির কারণেই আমাদের সেই মধুর দাম্পত্য সম্পর্কে ইতি ঘটেছিল। আমরা দুজন হয়তো আলাদা পথে চলতে শুরু করেছিলাম। ওই কারণেই আমাকে সবসময় দোষ দিয়েছে মেরি, এবং ওর অভিযোগ হয়তো ভুল ছিল না। আপনার ছেলেদের ব্যাপারে কিছু বলুন। ওদেরকে খুব ভালোবাসতাম আমি। বিশ্বাস করুন, সেই দুর্ঘটনার পর এমন একদিনও যায়নি যেদিন আমি ভাবিনি কি ঘটে গেছে। আবেগে কণ্ঠ বুঝিয়ে এলো ব্ল্যাকিস্টেনের। নিজেকে সামলাতে একটু সময় লাগলো তার। শেফার্ড ফার্মে যখন থাকতো ওরা, মারামারি লেগেই থাকতো ওদের মধ্যে। 2 বছরের ছোট বড় 2 ভাইয়ের মধ্যে ওরকম সব জায়গাতেই হয়। আমি জানি, মারামারি করুক আর যাই করুক, ওরা আসলে একজন আরেকজনের খুব ঘনিষ্ঠ ছিল। ওরা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। রবার্ট ছিল চুপচাপ প্রকৃতির। ওকে দেখলে মনে হতো সবসময় কি যেন ভাবছে। যখন ওর বয়স ছিল কম, প্রায় বেরিয়ে পড়তো বাড়ি ছেড়ে। বাত ভ্যালি ধরে হাঁটতে থাকতো মাইলের পর মাইল। কখনো কখনো ওকে নিয়ে খুব চিন্তায় পড়ে যেতাম আমরা। ওর তুলনায় যথেষ্ট প্রাণবন্ত ছিল টম। উদ্ভাবনী ক্ষমতা ছিল ওর ভিতরে। সে প্রায়ই এটার সঙ্গে সেটা আর সেটার সঙ্গে এটা মেশাতে থাকতো। পুরনো যন্ত্রপাতির প্রতি খুব ঝোঁক ছিল ওর। রবার্ট ছিল মা ঘেঁষা স্বভাবের। জন্মের সময় মরার অবস্থা হয়েছিল ওর। ছোটবেলায় নানা অসুখ লেগেই থাকতো। গ্রামে একজন ডাক্তার ছিলেন তখন, নাম রেনার্ড। আমাদের বাড়িতে তার আসা যাওয়া চলতেই থাকতো। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলেন ব্ল্যাকিস্টেন। সেলোফেন ছিঁড়ে একটা সিগারেট বের করে ধরালেন। মেরি যাই বলুক, আমি বলবো, যেদিন থেকে ওই বেজন্মা ম্যাগনাস পাই প্রবেশ করলো আমাদের জীবনে, সেদিন থেকে শুরু হলো সব রকমের অশান্তি। আমি আজও বুঝি না অতটা অন্ধ ছিলাম কি করে, আমি অতটা বোকা হলাম কি করে। তবে মেরিকে তখন যে কাজে প্রস্তাব দিয়েছিল ওই লোক, সেটা সত্যি বলতে কি আমাদের জন্য প্রার্থনার জবাব ছিল যেন। নিয়মিত একটা বেতনের ব্যবস্থা হলো মেরির। মাথা গুজবার একটা ঠাইও পেয়ে গেলাম আমরা। ওদিকে রবার্ট আর টমও খেলাধুলা করার জন্য চমৎকার একটা জায়গা পেল। অন্তত আমাকে তাই বলেছিল মেরি। অন্যভাবে যদি বলি, আমাকে ওসব সুবিধার কথা বুঝিয়ে শুনিয়ে চাকরিটা নিয়েছিল সে। তার মানে আপনি রাজি ছিলেন না? রাজি ছিলাম না মানে? এই ব্যাপারটা নিয়ে মেরির সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল আমার, কিন্তু লাভ কিছু হয়নি, উল্টো ক্ষতি হয়েছে। ভুল বোঝাবুঝি হয়েছে আমাদের দুজনের মধ্যে, দূরত্ব তৈরি হয়েছে। সে কারো বাড়ির হাউসকিপার হয়ে যাবে, সেটা মোটেও ভালো লাগেনি আমার। ভেবেছিলাম ওরকম কোনো কাজের চেয়ে ভালো কোনো কাজ করার যোগ্যতা আছে ওর। এমনকি একদিন ওকে এই কথা বলেও ছিলাম, ফাঁদে আটকে পড়ে যাব আমরা, এবং আর কখনো বের হতে পারবো না সে ফাঁদ থেকে। বলেছিলাম আমাদের মালিক হয়ে যাবে লোকটা, প্রভুর মতো আচরণ করতে থাকবে আমাদের সঙ্গে। কিন্তু আসলে অন্য কোনো উপায় ছিল না আমাদের। সঞ্চয় বলতে কিছুই ছিল না আমার আর মেরির। কাজে ওই প্রস্তাবে রাজি না হয়েও কোনো উপায় ছিল না। শুরুতে মোটামুটি ঠিকই ছিল সব। পাই হলে পরিবেশ ছিল ভালো, লস হাউসও খারাপ না। স্ট্যানলি ব্রেন্ট নামের এক লোক তখন ছেলেকে সঙ্গে নিয়ে দিনমজুরে কাজ করতো পাই হলে। তার সঙ্গে মোটামুটি খাতিরও হয়ে গিয়েছিল আমার। লস হাউসে থাকা বাবদ ভাড়া হিসেবে একটা পয়সাও দিতে হতো না আমাদেরকে। ওই বাড়ি একসময় নিজের বাড়ি মনে হতে লাগলো আমার কাছে। অনেক টাকা ছিল স্যার ম্যাগনাসের, আর ছিল সম্ভ্রান্ত একটা উপাধি। তাই ওই লোকের দিকে একটু অন্যরকম দৃষ্টিতে তাকাতো মেরি সব সময়। আরও সেই দৃষ্টি একটুও ভালো লাগতো না আমার। টাকা থাকুক আর যাই থাকুক,
ওই বেজন্মাটা কিন্তু আমার চেয়ে কোনো দিক দিয়ে ভালো ছিল না। সে তার সারা জীবনের একটা দিনও ঠিকভাবে কোনো কাজ করেছে কিনা সন্দেহ আছে আমার। পাইহল যদি উত্তরাধিকার সূত্রে না পেত সে, তাহলে সেখানে কখনো থাকাও হতো কিনা ওর সন্দেহ আছে সেটা নিয়ে। কিন্তু এসব কথা বুঝতে পারেনি মেরি, এসব ওর চোখে পড়েনি। স্যার ম্যাগনাসের অধীনে পাইহলে হাউসকিপারের চাকরি বিশেষ কিছু একটায় পরিণত হয়েছিল ওর জন্য। সে কোনোদিনও বুঝতে পারেনি যার টয়লেট আর কমোড পরিষ্কার করছে সে কমোডে কেউ যদি তার অভিজাত পাছাটা নিয়ে বসেও তবেও কিছু যায় আসে না। কথাটা একদিন রাগের মাথায় বলেও ফেলেছিলাম ওকে, শুনে সাংঘাতিক ক্ষেপে গেল সে। পারে তো আমাকে মারে এমন অবস্থা। আসলে একটা কথা বলি, কিছু মনে করবেন না। পাইহলে সে কাজ করতো হাউসকিপারের, অথচ নিজেকে ভাবতো ওই ম্যানরের লেডি। ম্যাগনাসের একটা ছেলে আছে, নাম ফ্রেডি। ছেলেটার বয়স কম আর ব্যবহার বাপের চেয়েও খারাপ। এমনকি নিজের বাবার সঙ্গেও দুর্ব্যবহার করতো সে। ফলে তার সঙ্গে দূরত্ব তৈরি হলো ওই লোকের। ম্যাগনাস তখন কি করলো জানেন? পিতৃস্নেহ বলতে যা কিছু ছিল তার ভেতরে সেসব ফলাতে এলো আমার দুই ছেলের ওপর। রবার্ট আর টমকে প্রায় উৎসাহ দিয়ে বলতো, খেলো খেলো, আমার মাঠেই খেলো, কোনো অসুবিধা নেই। কখনো কখনো ছোটোখাটো উপহার কিনে দিয়ে বিগড়ে দিতে শুরু করলো ওদেরকে। কখনো সে উপহার হিসেবে ওদেরকে দিত 3 পেন্স, কখনো আবার 6 পেন্স। এমনকি রবার্ট আর টমকে দিয়ে উপহাস করাতো নেভিল ব্রেন্টকে। ছেলেটার বাবা মা দুজনই ততদিনে মরে গেছে একটা গাড়ি দুর্ঘটনায়। পেটের দায়ে দিনমজুরের কাজ নিয়েছে সে পাইহলে। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। আমার মনে হয় ওই ছেলের মাথায় কিছু সমস্যা ছিল, কিন্তু সেটা ওর দোষ না, দোষ ম্যাগনাসের, যে ওরকম একটা ছেলেকে উপহাস করিয়েছে আমার দুই ছেলেকে দিয়ে। ওই লোকের কথায় প্ররোচিত হয়ে রবার্ট আর টম গুপ্তচর বৃত্তি করত ব্রেন্টের ওপর, জ্বালাতন করতো ছেলেটাকে। এমনকি কখনো কখনো স্নোবল ছুঁড়ে মারত ছেলেটার গায়ে। নিষ্ঠুর একটা কাজ করেছে ওরা, এবং সেটা যদি না করতো তাহলেই ভালো হতো। আপনি বাধা দেননি? বাধা দেওয়ার কোনো উপায় ছিল না আমার। আপনাকে কিভাবে বোঝাবো নিজেই বুঝতে পারছি না। আমার একটা কথাও শুধু না ওরা। লাউস হাউসে গিয়ে ওঠার কিছুদিনের মধ্যেই রবার্ট আর টমের বাবা থেকে শুধু জন্মদাতায় পরিণত হয়েছিলাম আমি। আমাকে আসলে একপাশে সরিয়ে দেওয়া হয়েছিল আমাকে। সবসময় শুধু ম্যাগনাস আর ম্যাগনাস। এমনকি রবার্ট আর টমকে যখন স্কুল থেকে রিপোর্ট দেওয়া হতো তখন আমার মতামত কি তা নিয়েও মাথা ঘামতো না কেউ। ওদের দুজনের যে কোনো ব্যাপারে যখনই কোনো মতামতের দরকার হতো ওদেরকে পাইহলে নিয়ে যেত মেরি। ওই শতান ম্যাগনাসের সঙ্গে সলা পরামর্শ করে আসতো। কি সংসার, কি সন্তান, সব ব্যাপারেই আমার মতামতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল ম্যাগনাসের মতামত। যতদিন যেতে লাগলো অবস্থা তত খারাপ হতে লাগলো। ওই লোককে একসময় প্রচণ্ড ঘৃণা করতে শুরু করলাম আমি। শয়তানটার কারণে সবসময় হীনমন্যতায় ভুগতে হতো আমাকে। সে আমাকে সবসময় মনে করিয়ে দিত ওর বাড়িতে আশ্রিতের মতো থাকছি আমি, থাকতে বাধ্য হচ্ছি আসলে। যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে সরাসরি বলবো টমের মৃত্যুর পেছনে সমস্ত দোষ ম্যাগনাসের। সরাসরি বলবো টমকে নিজের হাতে খুন করেছে সে, এবং একই সঙ্গে শেষ করে দিয়েছে আমাকে। টম ছিল আমার জীবনের আলো, সে যখন চলে গেল তখন আর কিছু বাকি থাকলো না আমার জীবনে। চুপ হয়ে গেলেন তিনি, হাতের উল্টো পিঠ দিয়ে মুছলে ভিজে ওঠা চোখ। একটাবার দেখুন আমাকে, দেখুন কোথায় কি অবস্থায় থাকি। নিজেকে প্রায় জিজ্ঞেস করি এমন কি করেছিলাম যার জন্য শাস্তি হিসেবে এই জীবন পেতে হয়েছে আমাকে। কখনো কারো ক্ষতি করিনি আমি, অথচ আমার নিজের কত বড় ক্ষতি হয়ে গেছে। মাঝে মধ্যে মনে হয় আমার যে দোষ আমি করিনি সেটার শাস্তি দেওয়া হয়েছে আমাকে। সব দোষ ম্যাগনাস পাইয়ের, ওই বেজন্মাটার। যুদ্ধ শুরু হয়ে গেল, আমাকে পাঠিয়ে দেওয়া হলো বসকম ডাউনে। হকার হারিকেন নামের এক জাতের যুদ্ধ বিমান ছিল তখন। সেগুলো মেরামতের দায়িত্ব ছিল আমার উপর। বাড়ি থেকে অনেক দূরে ছিলাম আমি তখন। কি হচ্ছিল বাড়িতে সে খবরও রাখতে পারতাম না নিয়মিত। সপ্তাহান্তে যখন ফিরতাম নিজেকে তখন একজন আগন্তুক বলে মনে হতো। মেনি অনেক বদলে গিয়েছিল ওই সময়। আমাকে দেখে একটুও খুশি হতো না। টের পেয়েছিলাম কেমন একটা গোপনীয়তা কাজ করছিল ওর ভেতরে তখন, যখন কিছু একটা লুকাতে চাইছে আমার কাছ থেকে,
আমার তখন বিশ্বাস করতে কষ্ট হতো শেফার্ড ফার্মে একদিন ওর সঙ্গে দেখা হয়েছিল। তারপর একদিন ওকে বেছে নিয়েছিলাম জীবন সঙ্গিনী হিসেবে। ফিরে যাই শয়তান ম্যাগনাসের কথায়। আগেই বলেছি, নিজেকে সে প্রতিষ্ঠিত করেছিল আমার জায়গায়। বলেছি বিভিন্ন রকমের খেলা খেলতে বাধ্য করত সে রবার্ট আর টমকে। ওদের বয়সে কোনো ছেলের জন্য গুপ্তধন শিকার কত চমৎকার একটা খেলা তা বলে বোঝানোর দরকার হয় না। ম্যাগনাস করত কি, চকলেটের বার অথবা ওই জাতীয় কিছু একটা ফয়েলে মুড়িয়ে লুকিয়ে রাখত তার জমিজমার কোনো এক জায়গায়। তারপর বিভিন্ন ক্লু দিত রবার্ট আর টমকে। লুকানো সেই জিনিসটার প্রতি লেলিয়ে দিত ওদের দুজনকে। কিন্তু সে আসলে ওদের বাবা ছিল না, তাই সে জানতো না একটা খেলাকে কতদূর পর্যন্ত নিয়ে যাচ্ছে। এক টুকরো স্বর্ণ ছিল ওর কাছে। জিনিসটা আসল না, আয়রন পাইরাইট, কেউ কেউ বলে ফুলস গোল্ড। একদিন সেটা সে লুকিয়ে রাখলো কোথায় জানেন? ওই লেকের ঠিক কিনারায়, নলখাগড়ার একটা ঝোপের ভেতরে। তারপর বরাবরের মতো লেলিয়ে দিল রবার্ট আর টমকে। আমার দুই ছেলে দুই স্বর্ণ সন্ধানী হন্য হয়ে খুঁজতে শুরু করলো ওই জিনিস। উত্তেজনায় মাথায় খেয়ালও করতে পারল না কখন আলাদা হয়ে গেল তারা একজন আরেকজনের কাছ থেকে। রবার্ট তখন ছিল ডিঙ্গেলডেলের ভেতরে, ঝোপঝাড়ের আড়ালে আড়ালে খুঁজছিল, আর টম গিয়েছিল লেকের ধারে। সে হয়তো রোদে চকচক করতে দেখেছিল ওই জিনিস, অথবা হয়তো সমাধান করে ফেলেছিল ম্যাগনাসে দেয়া কোনো ক্লু। এখন কথা হচ্ছে, ওই ঝোপের ভেতর থেকে নকল স্বর্ণটা বের করে আনতে হলে পা ও ভেজানো দরকার ছিল না ওর। লেকে নামা তো পরের কথা, কিন্তু এতটাই উত্তেজিত হয়ে গিয়েছিল সে যে লেকে নামার সিদ্ধান্ত নেয়। তারপর কি হলো? হয়তো হুমড়ি খেয়ে পড়ে গিয়েছিল পানিতে, হয়তো চলে গিয়েছিল যথেষ্ট গভীরে। লেকের ওই জায়গা নলখাগড়ায় ভরা, তাই কোথাও হয়তো পা আটকে গিয়েছিল টমের। ফলে সাঁতরাতে পারেনি, বেশিক্ষণ ভেসেও থাকতে পারেনি। আর তারপর আবারও কিছুক্ষণ চুপ করে থাকলেন ব্ল্যাকিস্টেন। আবারও হাতের উল্টা পিঠ দিয়ে চোখ মুছলেন। নিজের ছেলের মৃত্যুর ব্যাপারে এটাই জানি আমি। বেলা যখন 3টা, তখন লন মুনার নিয়ে লেকের কাছাকাছি হাজির হয় ব্রেন্ট। টমকে উপর হয়ে ভাসতে দেখে পানিতে। ব্রেন্টকে এত জ্বালিয়েছে টম, তারপরও টমের জন্য সাধ্যে যা কুড়িয়েছে করেছে ব্রেন্ট। টম তখন লেকের কিনারা থেকে কয়েক ফুট দূরে ভাসছে। ওকে তীরের কাছাকাছি টেনে আনার চেষ্টা চালাতে থাকে ব্রেন্ট। ততক্ষণে রবার্ট বেরিয়ে এসেছে জঙ্গল থেকে। কি ঘটছে দেখেছে, চিৎকার করে লাফিয়ে পড়েছে লেকের পানিতে। ব্রেন্টের মাথা তখন কাজ করছিল না, সে বুঝতে পারছিল না কি করা উচিত। টমকে পানি থেকে তুলে আনলো রবার্ট। স্কুলে প্রাথমিক চিকিৎসার ব্যাপারে কম বেশি শিখেছিল সে বিদ্যা প্রয়োগ করতে লাগলো ভাইয়ের ওপর। কিন্তু অনেক দেরি হয়ে গেছে, ততক্ষণে মারা গেছে টম। এসব আমি পরে পুলিশের কাছ থেকে জেনেছি। আমার তখন কেমন লেগেছে একটা বার কি কল্পনা করতে পারবেন? আমার ছেলে পানিতে ডুবে মরল, অথচ বাবা হয়ে উপস্থিত থাকতে পারিনি আমি ঘটনাস্থলে। মাথা নিচু করে বসে আছেন ম্যাথিউ ব্ল্যাকিস্টেন। মাথার ভার তিনি ছেড়ে দিয়েছেন সিগারেট ধরা হাতটার উপর। তিনি যেখানে বসে আছেন সে জায়গা থেকে কুণ্ডলি পাকিয়ে ধীর গতিতে উপরের দিকে উঠে যাচ্ছে তামাক পোড়া ধোঁয়া। ঘরের বাতাসে নিরেট নীরবতা। এই ঘরটা আগের চেয়ে আরো বেশি ছোট মনে হচ্ছে ফ্রেজারের। ভেঙে যাওয়া কোনো একটা জীবনের অসহায়ত্ব টের পাচ্ছে সে। ওর মনে হচ্ছে ব্ল্যাকিস্টেন সমাজচ্যুত কেউ একজন। মনে হচ্ছে ব্ল্যাকিস্টেন যেন নিজে নির্বাসিত হয়েছে নিজের কাছ থেকে। আপনারা কি আরেকটু চা খাবেন? হঠাৎ জিজ্ঞেস করলেন ব্ল্যাকিস্টেন। আমি বানিয়ে আনছি, বলল ফ্রেজার। কেটলিটা নিয়ে চলে গেল সে রান্নাঘরের দিকে। করার মতো কিছু একটা পাওয়া গেছে বলে খুশি। চায়ের কাপে নতুনভাবে চুমুক দিয়ে একটু যেন তাজা হলেন ব্ল্যাকিস্টেন। বলতে লাগলেন, বসকম ডাউনে ফিরে গেলাম তখন। পরের বার বাড়ি ফিরে আসা মাত্র টের পেলাম কোনো দিকে বইছে বাতাস। টমকে হারিয়ে শিক্ষা হয়েছে ম্যারির, তাই রবার্টকে যতটা পারছে আগলে রাখছে সে। আমার সঙ্গে ওদের দুজনের দূরত্ব বেড়ে গেল আগের চেয়েও আরও অনেক বেশি। মিস্টার পান্ড, শপথ করে বলছি, ওদের জন্য যা যা করা উচিত ছিল আমার পক্ষে তার সবই করতাম আমি, কিন্তু আমাকে সে সুযোগ দেয়নি ওরা। রবার্টকে শেষ কবে দেখেছেন আপনি মিস্টার ব্ল্যাকিস্টেন? শনিবার 23শে জুলাই, ওর মায়ের শেষকৃত্যানুষ্ঠানে। সে কি আপনাকে দেখেছে? না,
লম্বা করে দম নিলেন ব্ল্যাকিস্টেন। সিগারেটের শেষবারের মতো টান দিয়ে নিভিয়ে ফেললেন সেটা। আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কি জানেন? টম মারা যাওয়ার পর আমাকে রবার্টের ধারে কাছেও ঘেঁষতে দেয়নি ম্যারি। সে রবার্টকে রক্ষা করতে চেয়েছে আমার কাছ থেকে। বিশ্বাস হয় কথাটা? তার মানে একই দুর্ঘটনায় 2 ছেলেকে হারিয়েছি আমি। তারপরও বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মনের একটা অংশ ভালোবেসে গেছে মেরিকে, এবং সে আবেগের জন্য কষ্টও পেয়েছে আমার মনের আরেকটা অংশ। আপনাকে বলেছি, ওকে মাঝে মধ্যে চিঠি লিখতাম আমি। কখনো লিখতাম ওর জন্মদিনে, কখনো আবার ক্রিসমাসে। কখনো কখনো ফোন করে কথা বলতাম ওর সঙ্গে। আমার সঙ্গে ফোনে কথা বলতো ঠিকই, কিন্তু ম্যারি চাইতো না ওর ধারের কাছে যাই আমি, এবং সেটা বুঝিয়ে দিয়েছিল সে আমাকে। ইদানিং কবে কথা বলেছিলেন তার সঙ্গে? ওর সঙ্গে শেষবার আমার কথা হয় মাস 2 আগে, কিন্তু ওকে শেষ কবে ফোন করেছিলাম জানেন? বললে বিশ্বাস করবেন কিনা জানি না, যেদিন মারা গেল সে, সেদিন। অদ্ভুত ব্যাপার, তাই না? স্পষ্ট মনে আছে, সেদিন সকালে গাছের ডালে বসে থাকা একটা পাখির ডাক শুনে ঘুম ভেঙে গিয়েছিল আমার। কর্কশ কণ্ঠে ডাকছিল পাখিটা। তাকিয়ে দেখি ওটা একটা ম্যাকপাই। ছোটবেলায় পড়া সেই ছড়াটা নিশ্চয়ই মনে আছে আপনার, 1 for sorrow। যা হোক, সাদা কালো সেই পাখিটা দেখে বলা ভালো, ওটার জলজলে চোখ দুটোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ করে কেমন যেন করে উঠল আমার তলপেটের ভেতরটা। মনে হলো খারাপ কিছু একটা ঘটবে। দোকানে গেলাম আমি, কিন্তু কোনো কাজ করতে পারছিলাম না। সেদিন একটা কাস্টমারও আসেনি। বারবার শুধু ম্যারির কথা মনে পড়ছিল আমার। শেষ পর্যন্ত কী কারণে জানি না, অদ্ভুত এক বিশ্বাস জন্মে যায় আমার, আজ খারাপ কিছু একটা ঘটবে ম্যারির। একসময় নিজেকে আর সামলাতে না পেরে ফোন করি। প্রথমে কল দিই লজ হাউসের নাম্বারে, কিন্তু কেউ রিসিভ করেনি। তারপর ফোন করলাম পাই হলে, এবারও কেউ রিসিভ করলো না, কারণ ততক্ষণে দেরি হয়ে গেছে, মরে গেছে ম্যারি। সিগারেটের প্যাকেট খুলে নেওয়া সেলোফোনটা নিয়ে আনমনে খেলছেন ব্ল্যাকিস্টেন। আমি অবশ্য তৎক্ষণাৎ জানতে পারিনি মেয়ের মৃত্যুর খবর, কয়েকদিন পর জেনেছি। পত্রিকায় ছোট করে ছাপা হয়েছিল খবরটা। বিশ্বাস হয় কেউ আমাকে ফোন করে খবরটা জানানোর প্রয়োজনও বোধ করেনি, এমনকি রবার্টও না। ওই খবর পড়ে আমি তখন সিদ্ধান্ত নিলাম যোগ দিব ম্যারির শেষকৃত্যে। কাজটা করতে হবে আমাকে। আমাদের মধ্যে যাই ঘটে থাকুক না কেন, কিছু যায় আসে না। বুঝতে পারছিলাম ওকে চিরবিদায় না জানিয়ে থাকাটা সম্ভব না আমার পক্ষে। তবে স্বীকার করে নিচ্ছি, একটু নার্ভাস লাগছিল আমার। কেউ না আমাকে দেখে ফেলে সে কথা ভেবে। তাই দেরি করে উপস্থিত হয়ে অনুষ্ঠানে, এবং গিয়ে দাঁড়াই ভিড়ের একেবারে পেছন দিকে। কায়দা করে পরেছিলাম একটা হ্যাট, যাতে আমার চেহারার অনেকখানি ঢাকা থাকে। রবার্টকে দেখেছি আমি সেদিন। একটা মেয়েকে সঙ্গে নিয়ে দাঁড়িয়েছিল সে, এবং দৃশ্যটা দেখে ভালো লেগেছে আমার। পরে জানতে পারি ওরা নাকি বিয়ে করতে যাচ্ছে কিছুদিনের মধ্যে। স্যার ম্যাগনাস অথবা লেডি পায়ের কাউকে দেখতে পাইনি তখন, এবং সেজন্য ভালো লাগছিল আমার। কিন্তু ওই লোকের প্রতি পুরনো যে ঘৃণা ছিল আমার মনে, সেটা জেগে ওঠে হঠাৎ করেই। আমার মনের একটা অংশ তখন বলতে শুরু করে, ওই লোকের বাড়িতে কাজ করতে গিয়েই মারা গেছে ম্যারি। তার মানে ওই লোকের কারণে ম্যারি আর টম দুজনকেই হারিয়েছি আমি। আর সেজন্য কি 5 দিন পর পাই হলে গিয়েছিলেন আপনি? কিছুটা যেন চমকে উঠলেন ব্ল্যাকিস্টেন। আপনি জানেন কি করে? আপনার গাড়িটা দেখা গেছে সেখানে। হ্যাঁ, অস্বীকার করব না, সেখানে গিয়েছিলাম আমি। বোকার মতো হয়ে গেছে কাজটা, কিন্তু আসল কথা হচ্ছে ম্যারি আর টমের চিন্তাটা ঝেড়ে ফেলতে পারছিলাম না মাথা থেকে। আমার কথা শুনে হয়তো ভাবছেন আমি খুন করতে গিয়েছিলাম ম্যাগনাসকে, কিন্তু আসলে তা না। আসলে পাই হলে গিয়েছিলাম শয়তানটার সঙ্গে কথা বলতে, ওকে ম্যারির ব্যাপারে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করতে। যে বা যারা যোগ দিয়েছিল ম্যারির শেষকৃত্যে, তারা কথা বলার জন্য কাউকে না কাউকে দেখে পেয়েছে, কিন্তু আমার বেলায় ঘটেনি সেটা। কিছুক্ষণ কি যেন ভাবলেন ব্ল্যাকিস্টেন, তারপর সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আরও একটা কারণে গিয়েছিলাম আমি ম্যাগনাসের কাছে। কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে আপনাদের, কিন্তু টাকার জন্য গিয়েছিলাম ওই লোকের কাছে। তবে সে টাকা আমার নিজের জন্য না, রবার্টের জন্য। আপনারা নিশ্চয়ই একমত হবেন আমার সঙ্গে, কারো বাড়িতে তার হাউসকিপার যদি মারা যায়, তাহলে ওই বাড়ির মালিকের ওপর কিছু দায় দায়িত্ব বর্তায়। ম্যাগনাসের বাড়িতে 20 বছরের বেশি সময় ধরে কাজ করছিল ম্যারি, সুতরাং ওর মৃত্যুর দায় কিছুতেই এড়াতে পারে না ওই লোক।
আমার বিবেচনায় লোকটার পক্ষ থেকে কিছু না কিছু প্রাপ্য হয়েছিল ম্যারির। আমি ভেবেছিলাম সে যখন এত বছর ধরে কাজ করেছে সেখানে, তখন ম্যাগনাসের সঙ্গে নিশ্চয়ই কোনো না কোনো চুক্তি হয়েছে ওর। সোজাসুজি যদি বলি, আমি ভেবেছিলাম ওর জন্য পেনশন অথবা ওই জাতীয় কোনো কিছুর ব্যবস্থা করেছিল ম্যাগনাস। জানতাম আমার যদি আর্থিক সাহায্য করার সামর্থ্য থাকতো, তবুও কোনোদিন আমার কাছ থেকে সেটা নিত না রবার্ট। কিন্তু আজ বাদে কাল বিয়ে করতে যাচ্ছে সে, এবং আমি চাইনি দাম্পত্য জীবনের শুরুতেই টানাটানির মুখে পড়ুক ছেলেটা। তাছাড়া ওর জন্য ম্যাগনাসের মনে সবসময় কোমল একটা জায়গা ছিল। এসব কথা ভেবে পাই হলে যাওয়ার সিদ্ধান্ত নিই আমি। থামলেন ব্ল্যাকিস্টেন, আরেক দিকে তাকিয়ে আছেন। প্লিজ বলে যান। যে রাতে গিয়েছিলাম পাই হলে, সে রাতে কথাও স্পষ্ট মনে আছে আমার। সেদিন ব্যস্ত হয়ে কাটাচ্ছিলাম দোকানে। পরে এখান থেকে গাড়ি চালিয়ে রওনা দেই। স্যাক্সোভিয়ন এইভনে পৌঁছতে 2 ঘন্টার মতো লেগে যায়। ঠিক 7:30টায় পৌঁছে যায় জায়গা মতো। সময়টা খেয়াল আছে, কারণ গাড়ি থামানোর পর হাত ঘুরে দেখেছিলাম। পাই হলে সীমানায় ঢোকা মাত্র একটা দ্বিধা পেয়ে বসে আমাকে। শয়তানটার সঙ্গে আসলেই দেখা করতে চাইছিলাম কিনা ঠিক বুঝতে পারছিলাম না। জানতাম আমাকে চিনতে পারা মাত্র অপমান করবে সে, এবং আমি অপমানিত হতে চাইছিলাম না। সে দ্বিধা কাটিয়ে উঠতে ঘণ্টাখানেক লেগে যায় আমার। সারাটা সময় বসে থাকলাম গাড়ির ভেতরেই। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, অতদূর যখন গেছি একটা বার চেষ্টা করেই যাই। আনুমানিক 8:30টার দিকে ঢুকে পড়লাম পাই হলের ড্রাইভওয়েতে। লজ হাউসের পেছনে যে জায়গায় সবসময় গাড়ি পার্ক করতাম, সেখানেই থামলাম। ওই জায়গায় কেন বেছে নিয়েছিলাম জানি না, অভ্যাসবশত হবে হয়তো। তবে আশ্চর্য হয়ে দেখি ওই একই জায়গায় পার্ক করার আইডিয়া খেলে গেছে অন্য কারো মাথায়ও। দরজার সঙ্গে হেলান দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে একটা বাইসাইকেল। গাড়ি থেকে নামলাম আমি, ড্রাইভওয়ে ধরে হাঁটতে শুরু করলাম। খুবই পরিচিত জায়গায় অনেক বছর পর ফিরে গেলে কোনো মানুষের যে অনুভূতি হয়, সেই অনুভূতি যখন কাজ করছিল আমার ভেতরে। লেকটা তখন আমার হাতের বাঁ দিকে, ভুলেও তাকাচ্ছিলাম না সেদিকে। আকাশে উজ্জ্বল চাঁদ, বাগানের সব কিছু তাই স্ফটিকের মতো স্বচ্ছ। আমার মনে হচ্ছিল আমি কোনো ফটোগ্রাফ দেখছি। এদিক ওদিক তাকাচ্ছি বারবার, কিন্তু কাউকে নজরে পড়ল না। সোজা এগিয়ে গেলাম সদর দরজার দিকে, বেল বাজালাম। আগে খেয়াল করেছি বাড়ির একতলায় আলো জ্বলছে, ফলে আলোকিত হয়ে আছে জানালাগুলো। ধারণা করে নিলাম ম্যাগনাস বাড়িতেই আছে। মিনিট 2 পর দরজা খুলে দিল সে। মিস্টার পান্ট। সেই দৃশ্য কখনো ভুলতে পারবো না আমি। আজ থেকে 10 বছরের বেশি আগে শেষবার দেখেছিলাম লোকটাকে। এই 10 বছরে গায়ে গতরে চর্বি জমিয়ে আরও মোটা হয়েছে সে, আরও বিশাল দেহি হয়েছে। তাই সে যখন খুলে দিল দরজাটা, আমার মনে হলো পুরো দরজা জুড়ে দাঁড়িয়ে আছে হোতকা লোকটা। স্যুট আর টাই পরেছিল সে, দুটোই উজ্জ্বল রঙের, আর এক হাতে ছিল একটা সিগার। আমাকে চিনতে এককে বেশি হলে 2 মুহূর্ত সময় লাগলো ওর। তারপরে একটুখানি হেসে উঠল, বলল, তুমি? ব্যাস, আর কিছু বলেনি সে। আমাকে দেখা মাত্র যে দুর্ব্যবহারের আশঙ্কা করেছিলাম ওর কাছ থেকে, সেরকম কিছু করেনি। তবে আশ্চর্য হয়েছিল এবং অন্য কোনো একটা ভাব খেলা করছিল ওর চেহারায়। অদ্ভুত সেই হাসি হাসতে হাসতে জিজ্ঞেস করলো, কি চাও তুমি? যদি সম্ভব হয় আপনার সঙ্গে কথা বলতে চাই স্যার ম্যাগনাস, বললাম আমি। ম্যারির ব্যাপারে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো সে। তখন বুঝতে পারলাম ম্যাগনাস একা না, বাড়ির ভেতরে অন্য এক বা একাধিক লোক আছে। এখন তোমার সঙ্গে কথা বলা সম্ভব না, বলল সে। কয়েক মিনিটে বেশি লাগবে না আমার। যতক্ষণই লাগুক, এখন তোমার সঙ্গে কথা বলা কোনো প্রশ্নই আসে না। এখানে আসার আগে আমাকে ফোন করে আসা উচিত ছিল তোমার। এখন রাত কটা বাজে জানা আছে? প্লিজ না, আগামীকাল এসো। দরজাটা লাগিয়ে দিতে চাচ্ছিল সে, কিন্তু শেষ মুহূর্তে থামল। একটা প্রশ্ন জিজ্ঞেস করলো আমাকে। ওই প্রশ্ন জীবনে কোনোদিন ভুলব না আমি। তুমি কি আসলে মনে করো তোমার সেই বেজন্মা কুকুরটাকে আমি খুন করেছি? কুকুর? দেখে মনে হলো হতবুদ্ধি হয়ে গেছেন পান্ট। ও, আপনাকে আগেই বলা উচিত ছিল আমার। আমরা যখন পাই হলে গিয়ে উঠলাম, তখন একটা কুকুর ছিল আমাদের সঙ্গে। বেলা? হ্যাঁ ঠিক, শঙ্কর প্রজাতি ছিল কুকুরটা। অর্ধেক ল্যাব্রাডর, অর্ধেক কলি।
টমের 10ম জন্মদিনে ওকে ওই মাদি কুকুরটা উপহার দিয়েছিলাম আমি, এবং যেদিন সেটা ঢুকেছিল পাই হলে সেদিন থেকে ওটার পেছনে লেগে গিয়েছিল ম্যাগনাস। সে চাইতো না লনে দাবড়ে বেড়াক বেলা, কারণ তাতে নাকি ওর মুরগির পাল ভয় পেয়ে যায়। প্রায় নালিশ জানাতো সে বেলার বিরুদ্ধে। কুকুরটা নাকি ওর ফ্লাওয়ার বেড তছনছ করে ফেলেছে। কিন্তু আসল কথা হলো সে চায়নি আমি আমার ছেলেকে কোনো উপহার দিই। আমার এবং আমার পুরো পরিবারের উপর একছত্র আধিপত্য ছিল লোকটা। বুঝতে পেরেছিল ওর অত শত উপহার বাদ দিয়ে আমার দেওয়া কুকুরটাকে সবচেয়ে বেশি ভালোবেসে ফেলেছিল টম। তখন কি করলেন স্যার ম্যাগনাস? জিজ্ঞেস করলো ফ্রেজার। শেষ করে দিলেন বেলাকে? আমি আসলে কখনোই প্রমাণ করতে পারিনি কাজটা ম্যাগনাসের। হতে পারে বেলাকে শেষ করে দেওয়ার কাজে ব্রেন্টকে ব্যবহার করেছে সে। তা না হলে কুকুরটাকে শুধু শুধু খুন করার কোনো কারণ নেই ব্রেন্টের। একদিন হঠাৎ করেই গায়েব হয়ে যায় বেলা। সপ্তাহখানেক পর সেটার গলা কাটা লাশ পাওয়া যায় ডিগনেলডেলের ভেতরে। দৃশ্যটা দেখে একদম ভেঙে পড়েছিল টম। খুবই অদ্ভুত, বিড়বিড় করে বললেন পান্ট। কি জানতে চাইলেন ব্ল্যাকিস্টেন। 10 বছরের বেশি সময় ধরে আপনার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ ছিল না স্যার ম্যাগনাসের। হঠাৎ এক রাতে পাই হলে গিয়ে হাজির হলেন আপনি, তাও আবার 8:30 নাগাদ। গ্রামাঞ্চলে যে সময় গভীর রাত বলে বিবেচিত, ওই সময় আপনাকে বেলার কথা কেন জিজ্ঞেস করবেন স্যার ম্যাগনাস? আমার কোনো ধারণা নেই ওই ব্যাপারে। আপনি তখন তাকে কি বলেছিলেন? কি বলবো সেটাই বুঝতে পারছিলাম না। তাছাড়া কিছু বলার দরকারও হয়নি। দরজাটা ততক্ষণে লাগিয়ে দিয়েছিল লোকটা। একটাবার ভেবে দেখুন, তখন 2 সপ্তাহ হয়নি স্ত্রীকে হারিয়েছি আমি। ওর ব্যাপারে কথা বলতে গেছি পাই হলে, অথচ আমার মুখের উপর দরজা লাগিয়ে দিল শয়তানটা। কথা বলা দূরে থাক, আমাকে একটাবার ভেতরে গিয়ে বসতেও পর্যন্ত বলল না। শুধু শুধু কি আর শয়তান বলি ওকে? ঘরের বাতাসে আবার সেই লম্বা নীরবতা। বেশ কিছুক্ষণ পর পান্ট বললেন, আপনি যে কথোপকথনের বর্ণনা দিলেন, আপনাদের মধ্যে কি সেরকম কথাই হয়েছিল? স্যার ম্যাগনাস কি ওসব শব্দ উচ্চারণ করেছিলেন? আমি যতদূর মনে করতে পারি, হ্যাঁ। আপনাকে দেখার পর আপনার নাম উচ্চারণ করেননি তিনি? শুধু তুমি, এটা ছাড়া আর কিছুই বলেননি। আচ্ছা, আপনি তখন কি করলেন? কী বা করার ছিল আমার? ফিরে গেলাম গাড়ির কাছে, চলে গেলাম পাই হল ছেড়ে। আর ওই বাইসাইকেলটা, ওটা কি তখন আগের জায়গাতেই ছিল? মনে করতে পারছি না। আমি আসলে ওটার দিকে তাকাইনি তখন। তারপর কি হলো? রাগে ফুঁসছিলাম আমি তখন। অধিকার দাবি নিয়ে এত কষ্ট করে এত দূর থেকে গেছি পাই হলে, অথচ আমাকে তাড়িয়ে দেওয়া হলো কুকুরের মতো। আমি শুধু কথা বলতে চাইলাম, অথচ সেই সুযোগটাও দেওয়া হলো না আমাকে। সুতরাং 10 কি 15 মাইল দূরে চলে আসার পর সিদ্ধান্ত বদল করলাম। গাড়ি ঘুরালাম। তখনও রবার্টের চিন্তা ঘুরপাক খাচ্ছে আমার মাথায়। ভাবছি, বেজন্মা ম্যাগনাস পায় কোথাকার কে, যে কিনা আমার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। সুতরাং আবার হাজির হয়ে গেলাম পাই হলে। এবার আর লজ হাউসের পিছনে গাড়ি পার্ক করলাম না, সোজা গিয়ে থামলাম বাড়ির সদর দরজায়। বেল বাজালাম আবার। কতক্ষণ পর ফিরে গিয়েছিলেন আপনি পাই হলে জানা আছে? 20 কি 25 মিনিট হবে। আসলে হাত ঘড়ির দিকে তাকানোর মতো অবস্থা ছিল না আমার। তখন রাত কটা বাজে তা নিয়েও কোনো পরোয়া করিনি। প্রচণ্ড রাগ আর ক্ষোভে ফুঁসতে ফুঁসতে আমি আবারও মুখোমুখি হতে চাইছিলাম ম্যাগনাস নামের শয়তানটার। কিন্তু কেউ দরজা খুলল না। আরও 2 বার বেল বাজালাম আমি। কিচ্ছু হলো না। বাধ্য হয়ে খুললাম লেটার বক্সটা। হাঁটু গেড়ে বসে পড়লাম। উদ্দেশ্য ছিল ফাঁকা জায়গাটায় মুখ লাগিয়ে চিৎকার করে ডাকবো ম্যাগনাসকে। চেঁচিয়ে বলতে ইচ্ছা করছিল সে একটা বেজন্মা একটা পুরুষ। ঠিক তখনই ওই জায়গা দাঁড়িয়ে বাড়ির ভেতরটা নজরে পড়ল আমার। ওহ, কি দৃশ্য! চারিদিকে শুধু রক্ত আর রক্ত। নিজের চারপাশে রক্তের একটা পুকুর বানিয়ে হলওয়েতে পড়ে আছে ম্যাগনাস। হোৎকার শরীরটার কারণে তখনও বুঝতে পারেনি ধর থেকে মুন্ড আলাদা করে দেওয়া হয়েছে তার। তবে সে যে মারা গেছে সেটা বুঝতেও একটু অসুবিধা হয়নি আমার। সন্দেহের কোনো অবকাশ ছিল না ওই ব্যাপারে। প্রচণ্ড একটা মানসিক ধাক্কা খেলাম, কিংবা হয়তো সেটার চেয়েও বেশি কিছু। আমার মনে হচ্ছিল কেউ যেন কুড়াল দিয়ে কোপ মেরেছে আমার গায়ে, অথবা যেন 82 সিক্কার একটা ঘুষি বসিয়ে দিয়েছে আমার নাকে মুখে। টের পেলাম টলমল করছি আমি। মনে হচ্ছিল আছড়ে পড়ে অজ্ঞান হয়ে যাব। কোনো রকমে উঠে দাঁড়ালাম। বুঝতে পারছিলাম আমি দ্বিতীয়বার পায়ে হলে যাওয়ার আগে
ওই মিনিট 20 মধ্যে খুন করা হয়েছে ম্যাগনাসকে। খুনি অথবা খুনির হয়তো ম্যাগনাসের সঙ্গেই ছিল। সে রাতে যখন আমি প্রথমবার গিয়েছিলাম পাই হলে, তখন আমার চলে যাওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়ার পর মরণ হামলা চালানো হয়েছে ম্যাগনাসের ওপর। আরেকটা সিগারেট ধরালেন ব্ল্যাকিস্টেন। তার হাত কাঁপছে। আমি জানি আপনি এখন জিজ্ঞেস করবেন কি আমাকে। পুলিশের কাছে কেন যায়নি তাই তো? না যাওয়ার যথোপযুক্ত কারণ ছিল। খুনি বা খুনিদের কথা বাদ দিয়ে বললে আমি শেষবার জীবিত অবস্থায় দেখেছি ম্যাগনাসকে, এবং ওই লোককে নিজে হাতে খুন করার, অন্ততপক্ষে ওর মৃত্যু কামনা করার সব রকমের কারণ ছিল আমার। সুতরাং সন্দেহভাজন হিসেবে পুলিশের তালিকায় আমার নামই থাকবে সবার আগে। কিন্তু সত্যি কথা হচ্ছে আমি খুন করিনি লোকটাকে। বুঝতে পারলাম যত জলদি ওই জায়গা ছেড়ে পালাতে পারবো আমার জন্য তত ভালো হবে সেটা। সোজা গিয়ে উঠলাম গাড়িতে। যত দ্রুত সম্ভব ড্রাইভ করে বেরিয়ে গেলাম পাই হল ছেড়ে। আমি যখন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি তখন সেখান দিয়ে আরেকটা গাড়ি ঢুকছিল। তবে প্রচণ্ড উত্তেজিত থাকায় একজোড়া জ্বলন্ত হেডলাইট ছাড়া আর কিছুই নজর পড়েনি আমার। তখনই ভয় হয়েছিল গাড়িটা যে চালাচ্ছে সে আমাকে খেয়াল না করলেও হয়তো আমার গাড়ির নম্বর প্লেট দেখেছে এবং সময় মতো সেটা রিপোর্টও করে দেবে। সেটাই কি ঘটেছে? ওই গাড়ির ভেতরে ছিলেন লেডি পাই, বললেন পান্ট। তখন লন্ডন থেকে মাত্র ফিরেছেন তিনি। দুঃখিত, তাকে ওই অবস্থায় রেখে চলে আসতে হয়েছিল, কিন্তু পালানো ছাড়া আর কিছু করা ছিল না আসলে। আমার মাথায় তখন ওই একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছিল। মিস্টার ব্ল্যাকিস্টেন, আপনি যখন প্রথমবার দেখা করতে গিয়েছিলেন স্যার ম্যাগনাস পাইয়ের সঙ্গে, তখন তার সঙ্গে বাড়ির ভেতরে কে ছিল সে ব্যাপারে কি কোনো ধারণা আছে আপনার? কিভাবে থাকবে? আমি অন্য কারো গলার আওয়াজ শুনিনি, আমি অন্য কাউকে দেখিও নি। রহস্যময় সেই মানুষটা কি কোনো মেয়ে বা মহিলা? আমিও সে কথা ভাবছি। শয়তানটা হয়তো তার স্ত্রীর অনুপস্থিতিতে অন্য কোনো মেয়ে মানুষের সঙ্গে। ওর হাবভাব দেখলে যে কেউ ধরে নিত কারোর সঙ্গে গোপনে দেখা করার জন্য সে সময়টা বেছে নিয়েছিল। আপনি কি জানেন স্যার ম্যাগনাসের সম্ভাব্য হত্যাকারী হিসেবে আপনার ছেলেকেও সন্দেহ করা হচ্ছে? রবার্ট? কেন? এসব পাগলামি ছাড়া আর কিছুই না। ওই লোককে খুন করার কোনো কারণ নেই ওর। আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, ওর জন্য যেমন এক রকমের টান ছিল ম্যাগনাসের, তেমনি ওই লোকের জন্য টান ছিল ওর মনে। দূর থেকে দেখলে হয়তো বোঝা যেত না, কিন্তু আমি জানি আসলে এক রকমের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ওদের দুজনের মধ্যে। তা হয়তো ছিল, কিন্তু স্যার ম্যাগনাসের প্রতি আপনার যে মনোভাব, আপনার ছেলেরও যদি সেরকম হয়ে থাকে তাহলে? মানে আপনার স্ত্রী এবং ছোট ছেলের মৃত্যুর জন্য স্যার ম্যাগনাসকে দায়ী করেছেন আপনি। একই চিন্তা যদি রবার্টের মনেও গেঁথে দিয়ে থাকে তাহলে? কিছু একটা বলতে চাইলেন ব্ল্যাকিস্টেন, কিন্তু হাত তুলে তাকে থামিয়ে দিলেন পান্ট। যদি ধরে নেই আপনি সত্যি কথা বলছেন, অর্থাৎ স্যার ম্যাগনাসকে খুন করেননি, তাহলেও কিছু স্বীকার করতে হবে আপনাকে। একটা খারাপ কাজ করেছেন আপনি। খারাপ কাজ? যেমন? পুলিশের কাছে যাননি, কাউকে কিচ্ছু বলেননি, ফলে যে বা যারা আসল খুনি তারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে এখন। তাদেরকে ধরাছোঁয়ার বাইরে থাকতে সাহায্য করেছেন আপনি আসলে। বিশেষ করে ওই বাইসাইকেলের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে পারত। হ্যাঁ, হয়তো ঠিকই বলেছেন, পুলিশের কাছে যাওয়া উচিত ছিল আমার, কিন্তু আমি জানতাম ওই কাজ করলে বিপদে পড়তে হতো আমাকেই। আমার ভাগ্যে সবসময় সেরকমই হয়েছে। কতই না ভালো হতো যদি ওই বাড়ির ধারে কাছেও না যেতাম আর কখনো। একটা কথা বলি মিস্টার পান্ট, কখনো হয়তো কোনো বইয়ে এমন কিছু বাড়ির বর্ণনা পড়েছেন যেগুলো অভিশপ্ত। আমি সবসময় ভেবেছি ওসব আসলে ফালতু কথা, কিন্তু এখন বিশ্বাস করি পাই হল একটা অভিশপ্ত বাড়ি। ওই বাড়িতে আমার স্ত্রী মারা গেছে, ওই বাড়িতে থেকেছে বলে আমার ছেলেও মারা গেছে। আমি আপনাকে যা যা বললাম এতক্ষণ, সেগুলো যদি পুলিশকে জানিয়ে দেন আপনি, তাহলে আমিও মরব, খুনের দায়ে ফাঁসিতে ঝোলানো হবে আমাকে। বিষণ্ণ হাসি হাসলেন ম্যাথিউ ব্ল্যাকিস্টেন। অর্থাৎ পাই হলো প্রাণ নেবে আরও একজনের। ফেরার পথে বলতে গেলে কোনো কথাই বললেন না পান্ট। তাকে বিরক্ত করা ঠিক হবে না এই সময়, জানে ফ্রেজার। চিন্তার স্রোত বয়ে যাচ্ছে তার মাথার ভেতরে। এই কেসের সঙ্গে জড়িত ঘটনাগুলো সম্ভাব্য সব রকম উপায়ে ভেবে দেখেছেন তিনি। দক্ষ হাতে গাড়ি চালাচ্ছে ফ্রেজার। গাড়িটা রাস্তার মাঝখানে আছে, আর কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে সূর্যটা। ফ্রেজারের মনে হচ্ছে ছায়া ছায়া একটা অন্ধকার যেন ঘাপটি মেরে এগিয়ে আসছে ওদের দুজনের দিকে। একটা ফেরিতে চেপে সেভার নদী পার হলো ওরা।
এখনও চুপ করে আছেন পান্ট। পিছিয়ে পড়তে পড়তে একসময় দৃষ্টির আড়ালে চলে গেল ওয়েলস উপকূল। খিদে পেয়েছে ফ্রেজারের। আজ সকালের পর আর কিছু খায়নি সে। ফেরিতে স্যান্ডউইচ কিনে খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু সেগুলো দেখে তেমন একটা মুখরোচক বলে মনে হয়নি ওর। তাছাড়া গাড়ির ভেতরে কোনো কিছু খাওয়া পছন্দ করেন না পান্ট। নদী পার হয়ে এপারে নামলো ওরা। গাড়িটা এখন এগিয়ে চলেছে গ্লস্টারে কান্ট্রি সাইড ধরে। স্যার ম্যাগনাস পাইয়ের সঙ্গে দেখা করার জন্য এখান দিয়ে গিয়েছিলেন ব্ল্যাকিস্টন। ফ্রেজার আশা করছে 7টা নাগাদ পৌঁছে যেতে পারবে স্যাক্সিবন এইভনে। ডিনার করতে পারবে তাহলে। একসময় বাথে পৌঁছে গেল ওরা। এখন যে রাস্তা দিয়ে এগিয়ে চলেছে ওদের গাড়ি, সেটা সোজা চলে গেছে পাইহল অভিমুখে। অন্ধকার আরো ঘন হয়েছে ততক্ষণে। স্বর্ণ, হঠাৎ বলে উঠলেন পান্ট। দীর্ঘ সময় চুপ করেছিলেন তিনি, তাই আচমকা কথার আওয়াজ শুনে চমকে উঠল ফ্রেজার। সরি। ফুলস গোল্ড লুকিয়ে রেখেছিলেন স্যার ম্যাগনাস পাই নিজে। আমি নিশ্চিত ওটা ঘিরে আবর্তিত হচ্ছে এই কেসের সব কিছু। ফুলস গোল্ড? কিন্তু ওই জিনিসের তো কোনো দামই নেই। তোমার কাছে নেই জেমস, আমার কাছেও নেই, আর সেটাই হচ্ছে আসল কথা। আপনি আসলে কি বোঝাতে চাইছেন বুঝতে পারছি না। আপনি কি বলতে চাইছেন ওই জিনিসের জন্যই মারা গেছে টম ব্ল্যাকিস্টেন? কারণ সেটা তুলে আনতে গিয়েছিল সে লেকের পাশের কোনো এক নলখাগড়ার ঝোপ থেকে। আহ, লেক! ভালো কথা বলেছ। এই কেসে ওই লেকের অস্পষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। দুটো বাচ্চা ছেলে খেলতে গেল লেকটার ধারে, তাদের একজন সেখানে ডুবে মরল। আবার স্যার ম্যাগনাসের রূপার জিনিসপত্র পাওয়া গেল একই জায়গায়। কিছু মনে করবেন না, আপনার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না আমি। কিন্তু আমার সবই বোঝা হয়ে গেছে জেমস। আমাকে শুধু আমার ধারণাটা একটু যাচাই বাছাই করতে হবে, আর তারপরে সব দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে আমার কাছে। একটা কথা বলি তোমাকে, ফিজিক্যাল ক্লু বলতে যা বোঝায় সেসব কিন্তু কখনো কখনো কোনো অপরাধের সমাধান করতে তেমন কাজে লাগে না। মানে, শেষ কৃত্যানুষ্ঠানে ভিকার যা বলেছেন, অথবা আগুনে পোড়া রহস্যময় একটা চিরকুট, এসব যেমন বিশেষ কোনো কিছু ইঙ্গিত করে, আবার ভুল পথেও পরিচালিত করতে পারে তোমাকে। তারপর ধরো লস হাউসের সেই তালাবদ্ধ ঘরটার কথা, ওটা তালা দিয়ে রাখা হলো কেন? প্রাথমিকভাবে আমরা ধরে নিয়েছিলাম জবাবটা জানা হয়ে গেছে আমাদের, কিন্তু পরে ভেবে দেখলাম ভুল করেছি আমরা। আরও কথা আছে, স্যার ম্যাগনাসকে পাঠানো সেই হুমকি চিঠি, সেটা কে যেন লিখেছে জানি আমরা। তারপরও আমি বলবো ভুল পথে পরিচালিত হয়েছি আমরা আসলে। আমাদেরকে আরও ভাবতে হবে জেমস। ম্যাথিউ ব্ল্যাকিস্টনের সঙ্গে কথা বলে কি কোনো উপকার হয়েছে আপনার? উপকার হয়েছে মানে? আমার যা জানার দরকার ছিল তার সবই তো বলে দিলে ম্যাথিউ ব্ল্যাকিস্টন। তিনিই তো এসব শুরু করেছেন। আসলেই? কি করেছেন তিনি? খুন করেছেন তার স্ত্রীকে। গল্পের আসর বাই অগ্নিলয় চ্যানেলে আপনারা শুনছিলেন অ্যান্টনি হরউইটসের লেখা ম্যাকপাই মার্ডার্স। আসছিল এর শেষ পর্ব। আমার এই গল্পটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। নতুন যারা আছেন, আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা আছে, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমরা আবার নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। আপনাদের কাছে যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।